লেট হয়ে যাচ্ছে তো। হোক। ড্রাইভার কিন্তু বসে আছে। কে শুনে কার কথা? আহিল নিজের মতো করে নিজের কাজে ব্যস্ত। 9টার দিকে বের হবো, আপনি বরং কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন। ড্রাইভারের সাথে কথা শেষ করে পিএসকে প্লেনের টিকিটের জন্য কনফার্ম করে দিয়ে টায়ার নোটটা ঢিলে করেই খুলে ডিভানে ফেলে দিলে সে। বাইরের আলো এখনো ভালো করে ফোটেনি। আজ ভোরে 3 দিনের জন্য চট্টগ্রাম যাওয়ার কথা ছিল আহিলের। নিশিকে ডিভান থেকে টেনে বিছানায় নিয়ে নিজেও নিশির উপর উঠে গেল। হচ্ছেটা কি? কি শুরু করলেন সকাল সকাল? মর্নিং এক্সারসাইজ আনি। আহিলের মুখে তখন দুষ্টুমির হাসি বেশ। নিশিকে লজ্জায় রাঙাতে দেখে আহিল আরো দুষ্টুমি জুড়ে দিল। সরুন তো। বলেই হাত দুটো লক করে নিশিকে একদম নিবিড়ভাবে চুমুতে আবদ্ধ করে নিল। ছটফটানোটা ক্রমশই শিথিল হয়ে যাচ্ছে নিশির। অনিয়ন্ত্রিতভাবে নিজের অজান্তে আহিলকে সমর্থন করে যাচ্ছে সে। সবকিছু পেছনে ফেলে ভালোবাসার ঊর্ধ্বে ছুটে চলতে ব্যস্ত তারা। লোমসীন ঘরমাত্র নগ্ন বক্ষের ড্রিম ড্রিম শব্দটা নিশি খুব মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। আমি খুব ভয়ে ছিলাম নিশু তোমাকে নিয়ে। এত আর্লি এই যে বেবি ক্যারি করা, তারপর প্রেগন্যান্সিতে কত কমপ্লিকেশন দেখা দিতে পারে, আবার তোমার হেলথ সব কিছুই। কথা থেমে থেমে আসছিল আহিলের। I know my behavior was hurting you, but you know, I'm too much selfish about you to be you by my side, and I'm not sorry for that. তোমাকে ছাড়া জান্নাত আমার নাম চায় না নিশি। শেষের কথাগুলো নিশির হৃদস্পন্দনে থামিয়ে দিল। চোখের জল দু হাতে মুছে নিয়ে খুব সন্তর্পণে তার প্রিয়তমের বুকের বাপাশে চুমু খেল। ইচ্ছে করছে সময় যেন এখানেই থেমে যাক, স্মৃতিগুলো একই সুখে এসে সমাপ্ত হোক। অসভ্যতাকে যেন এভাবেই হাজার জনম আগলে রাখুক সে। সকাল সকাল দুবার গোছলের পর অনেকেই নাজাল হয়ে আছে আহিল। শীতের সূচনা না হলেও ভোরের দিকের পানি গা সাওয়া হয় না। আর যাই হোক, এর উপর দুবার গোছল আর ভাবা যায়। তবে এত কিছুর পরেও মধুর কথা হচ্ছে নিশিকে সাথে নিয়ে গোসলে ঢুকা। গায়ে পানি পড়ার পরই দাঁত মুখ খিচে ভুতুম হয়ে রয়েছে সে। তো এত আয়েশি করে মর্নিং এক্সারসাইজ করতে কে বলেছিল আপনাকে? কথাটা বলেই নিশি নিজেই লজ্জায় লাল হয়ে আছে। আহিল তো সেই তখন থেকে সেই হেসে যাচ্ছে। প্রথমত ঠান্ডার কারণে খারাপ লাগলেও এখন আর তার খারাপ লাগছে না, আর খারাপ লাগার প্রশ্নই আসে না। এর জন্যই তো বুদ্ধি করে নিশিকে ওয়াশরুমে ঢুকিয়েছে সাথেই। আর সে কেন একা একা সাত সকালে পানির স্বাদ নেবে? লজ্জায় নিশি না পারতে অন্যদিকে ফিরে গেছে। আহিল হাসতে হাসতেই পেছন থেকে নিশিকে জড়িয়ে ধরল। আরে আমি তো, আমাকে এখন এত লজ্জা দেখাতে হবে? আরে তবে আরে যাই হোক, তোমার লজ্জা পাওয়ার ধরনটা কিন্তু আমার খুব পছন্দ। জাস্ট এইবার নিশি আহিলের মুখ চেপে ধরল ভালো মতোই, কারণ সে ভালোই জানে অশুভটাকে কি পরিমাণ লাগামেন কথাবার্তা বলে। আর আহিল দুষ্টু হেসে নিশির হাতের তালুতে অজস্র চুমু খেয়ে নিল এই সুযোগে। আর নিবিড় করে জড়িয়ে ধরার আগেই ঠেলে ধাক্কিয়ে এক প্রকার বের করে দিল আহিলকে। নিশির আগেই ভেজা কাপড় চেঞ্জ করে কোমরে তোয়াল পেঁচিয়ে বেরিয়ে পড়ল। আহিল একেবারে একদম ক্যাজুয়াল ড্রেস আপ নিয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু এখনো নিশির বের হওয়ার নাম নেই। এবার আহিল গিয়ে তাগদা দিতে শুরু করলো খুব। এই মেয়ের স্বভাব তার জানা আছে ভালো করেই। কি হলো নিশ্চয় এখন বের হচ্ছ না কেন? ড্রেস তো আমি দিয়ে এসেছি, জলদি বের হও। আহিলের কথা শেষ হওয়ার আগে নিশি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়ল। গিজারের গরম পানি গায়ে ঢালার পর যেন ঠান্ডা আরো ছেঁকে ধরেছে তাকে। বেরিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরল আহিলকে। বেচারা তখন পিএসের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত। নিশিকে এক হাতে জড়িয়ে ধরে বিছানায় বসে পড়ল। কথাটা শেষ করে ফোনটা সাইড টেবিলের উপর রেখে দু হাতে আলতো করে টেনে কোলের উপর বসিয়ে নিল নিশিকে। তারপর হাতে হাত ঘষে দিল কিছুক্ষণ। আহিলের উষ্ণতায় গায়ের কাঁপুনিটা দ্রুতই কমে গেল নিশির। আহিলের গলার দিকটায় মুখ ডুবিয়ে খুব আয়েশ করে গায়ে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে সে। নিশু এই 3 দিন ঠিকঠাক খাওয়া দাওয়া করবে। আচ্ছা। পানি কিন্তু বেশি খাটাবে না জানো। মেডিসিন টাইমলি নিবা, প্রমিস? প্রমিস কেন? আমি প্রমিস রাখতে পারি না। এসব চলবে না নিশু, মেডিসিনের তো। আমি বলছি নিশু, মেডিসিনের তো একটা কোর্স আছে নাকি? মিসিং হলে তো মেডিসিন প্রসেসিং পাওয়ার জন্য কাজ করে পিচ্ছিটা। তুমি কেন বোঝো না? ঠিকই তো, তুমি কেন বোঝো না? সবসময় এসব বলি বলে এখন আমার নকল করেছো। এমন মায়ের দেবো না। ও এখন আমাকে বকা দেবেন? না,
আদর করবো। মেডিসিনগুলো ঠিকঠাক নেবা প্লিজ। আর মোস্ট ইম্পর্টেন্ট, ফোন দিলে যেন ফোনটা রিসিভ করতে ভুল না হয়, তাহলে কিন্তু এইবার একেবারে কাছে গিলে ফেলবো। আচ্ছা বাবা, গিলে ফেললে গিলে ফেলবেন, এটা বলার কি আছে? আমি এই ব্যাপারে নিজের মনকে অনেক আগেই মানিয়ে নিয়েছি। অনেকটা মিনমিন করে কথাগুলো বলল নিশি। আপনি কিন্তু 3 দিনের বেশি একদিনও থাকতে পারবেন না। আচ্ছা, থাকবো না। 8:30টার দিকে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আহিল। রুমে আসতেই যেন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার। অশুভটাকে কেন তাকে নিয়ে গেল না? খুব করে বকা দিতে ইচ্ছে করছে। এমন কেন লাগে তাকে ছাড়া? খুব পড়ছে ভেতরটা, খুব। এর মধ্যে শিলি একটা হট ওয়াটার ব্যাগ হাতে করে রুমে ঢুকলো। ছোট সাহেব, আপনাকে দিয়ে যেতে বলেছে ম্যাডাম। হুম। হট ব্যাগটা হাতে নিয়ে নিশির মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। অসভ্যটা একেবারে সত্যি সত্যি অসভ্য। তার অসভ্য, নিশির অসভ্য। মনে মনে এসব আওড়াতে আওড়াতে খুব হাসি পেয়ে গেল তার। পিঠের নিচে ব্যাগটা চেপে ধরতে যেন আলাদা স্বস্তি পাচ্ছে শরীরে। এর মধ্যে ফোনটা বেজে উঠল নিশির। শেলি, হট ওয়াটার ব্যাগটা দিয়েছো? হুম। ব্যথা বেশি হলে কিন্তু আমাকে জানাবা, আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো। কিছু হবে না তো, আপনি টেনশনটা একটু কম করেন প্লিজ। টাইমলি কিন্তু খাবেন। আচ্ছা, খাবো, রাখছি। আম্মু আর দাদির কাছেই থেকো, ওদের কথা শুনবে কিন্তু। আচ্ছা, আর আপনিও কিন্তু আমার কথা মনে রাখবেন। বিগত 2 দিন বেশ কেটেছে নিশির। আহিলের সাথে কিছুক্ষণ পরপর 5-6 মিনিটের জন্য কথা বলা, রাতের বেলা জেগে জেগে সারা রাত গল্প করা, ভিডিও কলে দুষ্টুমি করা। এই 2টো দিন নিশির নিজের একজন আদর্শ প্রেমিকা মনে হয়েছে। ওই যে প্যানিক টাইপের। আহিলকে মিসড কল দেওয়া আর আহিলের সাথে কথা বলা, তাকে লম্বা টেক্সট পাঠানো, আবার ইচ্ছে করে 5-6 মিনিট কথা বলার জন্য ঝগড়া করা। কিন্তু সকাল থেকেই নিশির মনটা খারাপ হয়ে আছে। হবেই না বা কেন? কথা ছিল কাল ভোরে চলে আসবে, আর তার জায়গায় সেটা পিছিয়ে একেবারে 5 দিন পর। হঠাৎ করে নতুন প্রোডাক্টসের মিটিং আর ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ আব্বুকে গতকাল রাতে ফের আমেরিকা যেতে হয়েছে ওখানকার বিজনেসের কিছু প্রসেসিংয়ের জন্য। কাল রাতে আহিল তাকে একটা ব্যাপারে জানানোর পরপরই নিশি ফোন কেটে দিয়ে সুইচ অফ করে রেখেছে। কথাগুলো ভাবতে ভাবতেই সারা বিছানার জুড়ে গড়াগড়ি খেয়ে নিল কয়েকবার, তারপর ফ্রেশ হয়ে চলে গেল ডাইনিংয়ে। আজ সে নিজে সবার জন্য নাস্তা বানাবে, যেইভাবে সেই কাজ। গতকাল দেখা একটা রেসিপি বানিয়ে নিল সবার জন্য। চিকেনের প্রিপারেশন এই বাড়িতে সবারই খুবই পছন্দের, তাই রান্না শেষ হতেই শিমুল বেগম পেছনে এসে দাঁড়ালেন। কি করছো নিশা এই সাত সকালে? কিছু লাগলে শেলিকে বলতে। না আম্মু, নতুন রেসিপি বানালাম একটা। আচ্ছা, আসো, ডাইনিংয়ে আমা বসে আছেন। সকালে বেশ ভরপুর ব্রেকফাস্ট হলো সবার। নিশা দেখা দেখি শিমুল, দাদি, আরফি পর্যন্ত নিজেদের রেসিপি বানিয়ে সকাল সকাল বাগানে বসে ছোটোখাটো পিকনিক সেরে নিলেন। সারাদিনই আজ তাদের পিকনিক চলবে। দুপুরে রান্নার আয়োজন ও বাগান করা হবে, আর সন্ধ্যায় বারবিকিউ, আর তার সাথে বনফায়ারে। বাগানে বসেই সার্ভেন্ট সহ হাতে হাতে সবাই কাজ করে যাচ্ছে একত্রে। দাদি একটা চেয়ার নিয়ে রান্নার দিকটা তদারকি করছেন। নিশি আর আরফি জমিয়ে সবকিছু ছবি তুলে যাচ্ছে। প্ল্যান মাফিক সব কাজ সম্পন্ন করে রাত 9টার দিকে বাড়ির অন্দর মহলে ঢুকলেন তারা। রাতের হালকা নাস্তার সাথে চলল ধুমধাম আড্ডা। সময়ের প্রতি সচকিত হয়ে আড্ডার ছত্রভঙ্গ হয়ে গেল কয়েক মিনিটে। ক্লান্ত হয়ে নিশির রুমে চলে এলো। কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই নিদ্রা দেবী তার উপর সন্তুষ্টির বর্ষণ করলেন। সে এক গভীর গাঢ় ঘুম। হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেল নিশির। চোখ বুঝে থাকা অবস্থায় মনে হতে লাগলো কেউ তার দিকে তাকিয়ে আছে। আস্তে ধীরে ভয়টাও আস্তানা গেড়ে যাচ্ছে মনে। হুট করে ঘাম ছুটিয়ে বিছানার উপর উঠে বসলো নিশি। কেমন সব অদ্ভুত ভাবনা আর চোখে হাবিজাবি ভাসছে। ঘুম থেকে উঠেও ভয়টা যেন মনে থেকেই যেতে লাগলো, আর যেতে চাইছে না মন থেকে। কিছুটা দম নিয়ে চুলগুলো হাত খোপা করে সামনে তাকাতে নিশি চিৎকার দিয়ে 2 হাতে নিজের মুখটা চেপে ধরলো। মাথায় কোনোভাবে কাজ করছে না কখন কিভাবে কি হলো। নিশি রুমে চলে এলো। কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই নিদ্রা দেবী তার উপর সন্তুষ্টির বর্ষণ করলেন। সে গভীর গাঢ় ঘুম। হঠাৎ করেই ঘুমটা হালকা হয়ে গেল নিশির। চোখ বুজে থাকা অবস্থায় মনে হতে লাগলো যে কেউ তার দিকে তাকিয়ে আছে। আস্তে ধীরে ভয়টাও আস্তানা গেড়ে যাচ্ছে মনে। হুট করে ঘাম ছুটিয়ে বিছানার উপর উঠে বসলো নিশি। কেমন সব অদ্ভুত ভাবনা আর চোখে হাবিজাবি ভাসছে। ঘুম থেকে উঠেও ভয়টা মনে থেকে যেতে চাইছে না তার। কিছুটা দম নিয়ে চুলগুলো হাত খোপা করে
সামনে তাকাতেই নিশি চিৎকার দিতে গিয়ে দুহাত নিজের মুখে চেপে ধরে রইল। মাথা কোনোভাবেই কাজ করছে না। কখন কিভাবে কি হলো? বিছানা বরাবর দেয়ালের বিশাল একটা অংশ জুড়ে এলইডি টিভি রয়েছে তাদের রুমে। আর তাতে খুব স্পষ্টভাবেই আহিলকে দেখা যাচ্ছে। নিশি নিজের দু চোখে ভালো করে মুছে নিয়ে ফের তাকালো টিভির স্ক্রিনে। আহিল কোলে ল্যাপটপ নিয়ে কাজ করছিল এতক্ষণ, এখন সেটা বন্ধ করে সাইডে রেখে দিল। নিশি ভ্রু কুচকে ফের টিভি স্ক্রিনের দিকে তাকালো। আহিল তার দিকে তাকিয়ে কানে ফোন তুলে নিল। শেলির নামটা শুনে নিশি সচকিত হতেই দেখলো তার রুমের দরজা ভিড়িয়ে দিয়ে শেলি আরও একজন মেল সার্ভেন্ট চলে যাচ্ছে। ও, তার মানে এই ব্যাপার। অসভ্য তাদের দিয়ে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করিয়েছে। আহিল নিজেও বিছানায় আধশোয়া হয়ে বসেছে। নিশি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, কম্বল মুড়িয়ে শুয়ে পড়েছে। বেশ কিছু সময় ধরে কোনো রকম আওয়াজ না পেয়ে উঠে বসলো। আহিলের দিকে তাকাতেই দেখলো সেই ফোন হাত নিয়ে ঘাটাঘাটি করছে। নিশি এবার রাগ বেড়ে গেল। বিছানা ছেড়ে কেবল আনপ্লাগ করার জন্যই উঠতেই মেডিসিনের বক্সটা নিয়ে ডিভানে যাও। 5 পর্যন্ত কাউন্ট করবো। জাস্ট 1 2 3। বাকি গণনার আগেই নিশি ডিভানে চলে গেল। চুপচাপ বক্স খুলে নিজের মেডিসিনগুলো নিয়ে নিল, কিন্তু মুখে কোনো কথা বলছে না। আহিল নিজেও চুপচাপ দেখে যাচ্ছে নিশিকে। তুমি জানো আমার উপর তোমার এই অভিমানটাকে আমি কতটা ফিল করছি। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে নিশু। তুমি এবং আরও 4-5 দিন রাগ করে থাকো, বরং আমি নিজেকে না হয় আরও কিছুদিন লাকি মনে করে দিই। আর ফোন সুইচ অফটা করে রাখতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। আমার নেটওয়ার্ক যে কতটা স্ট্রং তা তো দেখলেই তুমি। বলেই চোখ নাচিয়ে সজোরে হাসতে শুরু করে দিল আহিল। নিশি এদিকে ক্ষেপে বাঘিনীর ন্যায় ফোঁস করেই যাচ্ছে। আপনার নেটওয়ার্কের তুষ্টির পুষ্টি যদি না করেছি না, আমায় খুঁজে ফের পান কি করে সেটাই দেখে নেব আমি, বলেই ডিভান থেকে টিভির দিকে ছুটে গেল কেবল আনপ্লাগ করার জন্য। এই না ইস্যু, ডোন্ট ডু দিস। আর করবো না, সরি। সি কানে ধরছি ইস্যু। এখনো কানে ধরেনি, জলদি ধরুন। থাক, লাগবে না। আজকে খুব কষ্ট দিয়েছো আমায়। তুমি কতবার ফোন দিয়েছে বলো তো? কোনো আইডিয়া আছে? ইন ফিউচার তোমাকে অনেক আউটডোরে, আমাকে এমন অনেক জায়গায় যেতে হবে নিশ্চু। আমি এত অসভ্য নই, আর দোষটা তো আপনারই। কে বলেছে নিজেকে অমন অসভ্য পরিণত করতে? আপনি খুব খারাপ, স্বার্থপর, নিজেরটাই দেখেন। আর একটা হাতি, জলহস্তি, আর ভাল্লুক। তুমি? আমি পান্ডা, কিউট পান্ডা। আচ্ছা, আমার পিচ্চি পান্ডা রাগ করেছে? হুম অভিমান? হুম। সারারাত এভাবেই চলল তাদের মান অভিযোগ আর খুনসুটি। আহিলকে তো নিশি কড়াকড়িভাবে বলেই দিয়েছে অফিস আর কাজ ছাড়া যেন সে এক পাও বাইরে না দেয়, কোনো ঘোরাঘুরি চলবে না। আহিল হাসে নিশির কথায়। আসলেই মেয়েটা একেবারে পিচ্ছি। সারারাতের কথা বলতে বলতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে নিশি, কিন্তু আহিলের ঘুমাতে পারে না। মেয়েটাকে দেখলেই বুকে জড়িয়ে নেওয়ার তৃষ্ণাটা খুব করে বেড়ে যায়। গতকাল থেকে নিশির সাথে ভালো করে কথা বলতে পারছে না আহিল। ফোন দিলেই এই মেয়ের রাজ্যের সব কাজ মনে পড়ে, নয়তো তাকে কেউ ডাকে। খুব জোরাজোরি করে 2 দণ্ড ভালো করে কথা বলতে পারে না সে। আম্মু ডাকছে, এখন রাখি। না, রাখবে না। আম্মুকে বলো আমি ফোন দিয়েছি। আর ওদের সামনে কথা বলে প্রবলেমটা কি তোমার? আমার অনেক প্রবলেম, এখন ঝগড়া করার সময় নেই। দাদি ডাকছে। ডাকুক। প্রধানমন্ত্রী ডাকলেও তুমি এখন ফোন কাটতে পারবে না। আমার কথা ক্লিয়ার করো আগে। এত তাড়া কিসে তোমার? হ্যাঁ, আমি ফোন দিলে নিশু রাগাবানা বলে দিচ্ছি। খুব বেড়েছে তোমার না? হচ্ছে তোমার, দাঁড়াও। শুধু ফিরিতে দাও, হাত পা বেঁধে তারপর সিলিং এর সাথে লটকিয়ে রাখবো। তার পাশে 2 হালি কলাও ঝুলিয়ে দেবে, আমি লটকে লটকে খাবো। এত সব বুদ্ধি কই থেকে আসে তোমার মাথায়? হ্যাঁ, ভয়টার কিছু নেই। তোমার সবগুলো শাস্তি জমা হচ্ছে। আসি শুধু। এই যা কথা বলে তার সাথে রাতে ফোন দিতেই ঘুম পেয়েছে, মাথা ব্যথা করছে, ভাল লাগছে না। ফোন রাখেন। এতবার বলার পরও সে ভিডিও কনফারেন্সের জন্য রাজি হলো না। আচ্ছা, তুমি ঘুমিয়ে থাকো, কথা বলতে হবে না। আমি শুধু দেখবো তোমায়। না, রুমের লাইট অফ করে দিব। লাইট অফ করে দেবে মানে? তুমি তো অন্ধকারে ঘুমোতে পারো না। তাতে কি, আজকে ঘুমাবো। উফ, মাথা ধরেছে খুব। রাখছি, শুভরাত্রি। শোনো নিশু,
সকালে উঠে আহিল আর ফোন দিল না, ইচ্ছে করে দিল না, তার উপর মনও মানতে চাইছে না। শিমুল বেগমকে ফোন দিয়ে সবার খোঁজ খবর নিতেই জানা গেল নিশু তার বাবার ওখানে গিয়েছে। আহিল আর এই নিয়ে কিছু বলল না, সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়ল এখানকার প্রোডাকশন হাউসের উদ্দেশ্যে। আজকে ওয়ার্কারদের সাথে একটা মিটিং আছে। মিটিং রুমে ঢোকার আগে আহিল হঠাৎ করেই খুব প্যানিক লাগছিল, না চাইতেও ডায়াল লিস্টে গিয়ে নিশির নাম্বারে প্রেস করলো। দুবার রিং হওয়ার পর রেকর্ডেড ভয়েস ব্যস্ত শোনাচ্ছে। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেললো, ফের প্রেস করতে গিয়েও আর করলো না। ফোন সহ বাহাত পকেটে ঢুকিয়ে দরজা ঠেলে কনফারেন্স রুমে চলে গেল। ওয়ার্কারদের সাথে দীর্ঘ 2 ঘন্টা মিটিং শেষ করে সেখান থেকে কিছুটা দূরে সাইড ভিজিটিংয়ে চলে গেল আহিল। আনমনে সব কিছুতে উপস্থিত থেকেও মন যেন ছুটে গেছে অন্য কোথাও। খারাপ লাগাটা ক্রমশ একীভূত হয়ে জেদে পরিণত হচ্ছে আহিলের। বারবার ফোন বের করে চেক করলেও এখন আর তা করছে না। কেন সে ফোন করবে বারবার? আর কেনই বা তাকে ইগনোরেন্স সহ্য করতে হবে? কেন বা সেও দেখে নেবে কতদিন করতে পারে এমন? রুমে ঢুকতেই মেজাজটা 84 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেতে উঠেছে যেন। একদম ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে ঘরটাকে। আজকেই বাংলার সবকটাকে তাড়াবে সে, এবং এক্ষুনি রুমের লাইট জ্বালিয়ে দরজার দিকে মুখ করে বেরিয়ে যেতেই পেছন থেকে খুব গভীর করে জড়িয়ে ধরল কেউ। মানুষটার হাত দুটো একেবারে বুকের পা পাশে এসে ঠেকেছে। নিঃশ্বাসের উঠানামার গতিটাও খুব পরিচিত, চিরচেনা। কতবারই তো এই নিঃশ্বাসে ডুব দিয়েছিল সে, মিলেমিশে একাকার হয়েছে বহুবার। ভোরেই ফিরেছে আহিল চিটাগং থেকে। বাড়ির সবাই এখনো ঘুমে। আজকে ভোরের দিকে ফেরার কথা কাউকে জানায়নি সে, জানানোর ইচ্ছেটাও মরে গেছে প্রায়। রুমে ঢুকে আহিল হতভম্ব প্রায়। সারা ঘরে বেলুন, স্টার আর আদার্স মেটেরিয়ালস দিয়ে সাজানো, লাইকে বার্থডে ডেকোরেশন। মেঝে সহ বিছানা ও বাদ পড়েনি বেলুনে। বেডের পাশে একটা বড় সারপ্রাইজিং র্যাপিং বক্স। ম্যাডাম বিছানার উপর হয়ে কয়েকটা বেলুন নিজের কাছে জমিয়ে ধরে ঘুমাচ্ছে। আহিল ভাবলেশীনভাবে কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থেকে ডিভানের পাশটায় চলে গেল। হাতের ব্যাগ আর গায়ের কোটটা সেখানে রেখে একেবারে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ব্যাগ হাতে সোজা স্টাডি রুমে ঢুকে পড়লেন। নিশি তখনও ঘুমেই, আর ভোরের দিকে ঘুমটা গাঢ় হওয়ায় মোটেও অস্বাভাবিক ব্যাপার না। বেলা 8:30টার দিকে নিশির ঘুমটা একেবারে ঘাম দিয়ে ছুটে গেল। ঘুম থেকে উঠলে প্রচণ্ড অস্বস্তি হয়, দুর্বল লাগে বেশ। কি যেন হাবিজাবি স্বপ্ন দেখে, কিন্তু মনে করতে পারে না। গতকাল রাতে এইসব সাজাতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা মনে নেই। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখেই কিছুটা ঘাবড়ে গেলেও ফের সামলে নিল খানিকটা। দাদি গতকাল সন্ধ্যায় বরফির বাসায় চলে গিয়েছেন। শিমুল বেগম রাতেই বলে দিয়েছিলেন যে নিশ্চিন্তে ঘুমানোর কথা। তবেই কয়েকদিন সকালে ওঠার অভ্যাসটা বেশ হয়ে গেছে। দাদির প্রতি আম্মুর ভয়টা নিশিকে বেশ হাসায়। দাদিকে এত কেন ভয় পায় সেটাই নিশি খুঁজে পায় না। বিছানায় বসে এসব ভাবতে ভাবতে নিশি রুমের চারদিকে চোখ বুলালো। তারপর বিছানা থেকে নেমে সব কিছু ঠিক করে ফ্রেশ হতে চলে গেল। স্ট্যান্ডে আহিল ভেজা তোয়ালি দেখে কিছুটা অবাক হলো। তারপর আর বেশি কিছু না ভেবে বেরিয়ে গেল। ডাইনিংয়ে যখন ঢুকবে তখন দেখা গেল শিমুল বেগম সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছে। আম্মু, ঘুম কেমন হলো? অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমালাম। দুজনেই দুজনের কথা শুনে বেশ জোরেই হেসে দিলেন। আসলে দাদি মানুষটা হচ্ছে পারফেকশনের ডাব্বা। অসভ্যটাও ঠিক দাদির মতন, কিছু এদিক সেদিক হলেই বকে ধমকে একাকার করে দিবে। ডাইনিং সাজিয়ে দুজনে বসে সকালের নাস্তা সেরে নিল। আরিফও চলে গেল স্কুলে। ঠিক তখনই একজন সার্ভেন্ট স্টাডি রুম থেকে আধ খাওয়া ব্রেকফাস্ট প্লেটিংগুলো ডাইনিংয়ের দিকে নিয়ে আসলো। এগুলো কার জন্য ছিল? ছোট সাহেবের জন্য। আহিল ফিরেছেন? কি ব্যাপার? আসলে ম্যাডাম, স্যার ভোরে এসেছেন, আর ছোট ম্যাডামও কিছু জানেন না। আচ্ছা, তুমি টেবিল গুছিয়ে দাও, দেখো গিয়ে আহিলের কিছু লাগবে কিনা। জি আম্মু। টেবিল থেকে পানি উঠিয়ে সবে মুখে দিয়েছে আহিল, তখনই নিশি রুমে ঢুকে দরজা আটকে দিল। আহিল একবার সেদিকে তাকিয়ে ফের পানি খাওয়াতে মনোযোগ দিল। গ্লাসটা টেবিলের উপর রাখতেই নিশি তার সামনে এসে দাঁড়ালো। কখন এলেন আপনি? আমাকে ডাকেননি কেন? আপনি কি রুমে যাননি? কথা বলছেন না কেন? এই যে শুনছেন, আপনাকে বলছি আমি।
কি হলো, কথা বলেন না কেন? নিশির এতগুলো প্রশ্ন করা সত্ত্বেও আহিল খুব নির্বিকারভাবে নিশিকে এড়িয়ে গেল। ডেস্কের উপর ফাইলপত্র কিছুটা ঘেটে স্টাডি রুমে ডিভানে শুয়ে পড়ল। এতটা রাস্তা সে সেই রাত থেকে ভোর পর্যন্ত নিজে ড্রাইভ করে এসেছে উইদাউট ব্রেকে। ব্যাক পেইনটা একেবারে মাথা চারা দিয়ে উঠেছে একটু পর পর। আপনি এখানে শুয়েছেন কেন? রুমে চলেন, বিছানায় শোবেন। এখানে আপনার অসুবিধা হবে শুতে, বিছানায় চলেন। ব্যাক পেইনটা একেবারে মাথা চারা দিয়ে উঠছে একটু পরপর। এবার নিশির গলার স্বরটা ধরে এলো। মানুষটি এইভাবে অ্যাভয়েড করছে তাকে, যদিও এই আচরণের কারণটা নিশির অগোচর নয়, কিন্তু তাই বলে নিশি আরো প্রায় ঘন্টা খানেক কেটে কেটে আহিলের সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আহিল আগের মতোই চুপচাপ বা হাতটা কপালের উপর আর ডান হাতটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে রেখেছে। নিশি খুব ভালো করেই জানে, আর যেভাবেই হোক আহিল এমন করে ঘুমায় না। তার এমন কথা না বলা আহিলকে খুবই পীড়া দিচ্ছে। আরো কিছুক্ষণ সেখানে বসে বসে ফুপিয়ে কেঁদে কেঁদে গাল ভাসিয়ে আসছে নিশি। তারপর ক্রস্ত পায়ে স্টাডি রুমের বারান্দা দিয়ে নিজেদের রুমে চলে গেল সে। ড্রয়িং রুমে ঢুকে আহিল অনেকটা অবাক হয়ে গেল। এত নিস্তব্ধ হয়ে আছে কেন? শেলি, বাকিটা কোথায়? বড় ম্যাডাম আরফি মামুনের স্কুলে গিয়েছেন প্যারেন্টস মিটিংয়ে। আরফি মামুনের সাথেই ফিরবেন। দাদি গতকাল সন্ধ্যায় বড় আপার বাসায় গিয়েছেন। ছোট ম্যাডাম ওনার রুমেই আছেন। ওকে, থ্যাঙ্কস। শেলি চলে যাওয়ার পর আহিল ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ কাজ করলো। স্যার ইয়েস। স্যার লাঞ্চ রেডি, আপনি কি? টেবিল রেডি করুন। ল্যাপটপটা অফ করে সেন্টার টেবিলের উপর রেখে আহিল ডাইনিংয়ে চলে এলো। চেয়ার টেনে বসতে বসতে চারদিকে তাকিয়ে নিশিকে খুঁজলো, কিন্তু তাকে দেখা গেল না। নিশি কোথায়? স্যার ম্যাম ব্রেকফাস্টের পর রুম থেকে আর বের হয়নি। কিছুক্ষণ আগে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ম্যাম রেসপন্স করেনি। দু হাতের কোনোই টেবিলের উপর রেখে তাদের ঠোঁট ঠেকিয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর সেখান থেকে উঠে যেতেই, স্যার লাঞ্চ? গুছিয়ে রাখুন, আমি প্রয়োজন মতো চেয়ে নেব। ডাইনিং থেকে সরাসরি রুমে চলে এলো আহিল। মেজাজটা পুনরায় চড়ে গেছে তার। এই দিনে দুপুরে রুমটা এমন অন্ধকার করে রাখার কোনো মানে হয়? দরজা জানালা দিয়ে রেখেছে বেশ, তাই বলে লাইটটা অফ করে রাখতে হবে। আর মেজাজ খারাপ না হলে নিজের ফোনে ফ্ল্যাশ জেলে সামনে ফেলতেই দেখা গেল বিশাল মাঝারি ফ্ল্যাট সাইজের একটা কার্টুন। তার গায়ে আবার চিরকুটটা পরে একটা দীর্ঘশ্বাস ফেললো আহিল। তার উপর ক্রস্ত হাতে কার্টুনের মুখটা খুলতেই লাইটিংয়ে ভর্তি হওয়া ভাসা বেলুনগুলো উড়ে উড়ে রুমের ছাদে গিয়ে বসে পড়লো। প্রতিটা বেলুনের সাথে রঙিন ফিতায় একটা করে চিরকুট আটকানো। আপনার সাথে আমার প্রথম পরিচয়টা খুব মনে আছে জানেন, কিন্তু কখন কবে আপনাকে ভালোবেসে ফেললাম তার টেরও পেলাম না। সরি তো, আর দুষ্টুমি করবো না, প্রমিস। আপনি আমার সাথে এমন চুপ করে থাকতে পারলেন নাহি? আমাকে এভাবে কাঁদালেন তো ঠিক আছে, আমি কিছু মনে করলাম না, মাফ করে দিলাম আপনাকে। আচ্ছা, আমি কি সত্যি আপনার প্রেমে পড়ে গেলাম? ভালোই হলো, জলে ডুবে আর মরার ভয় রইল না। কি বুঝলেন না তো? আরে শোনেননি, প্রেমের মরা জলে ডুবে না। আহিল একে একে পড়তে শুরু করে দিল সব। এই মেয়ের চিরকুটের প্রথম লাইন পড়ে আবেগে ভেসে গেলেও দ্বিতীয় লাইন পড়ে সেই আবেগ সহ হাসতে হাসতে ফের আসতে হবে নিঃসন্দেহে। খুব কষ্টে হাসি চাপিয়ে সবগুলো চিরকুট পড়ল আহিল। বেলুনের আলোতে সারা ঘরে একটা মৃদু আলোর সৃষ্টি হলো। একেবারে মোহময়ী পরিবেশ। সামনে এগোতেই খাটে চোখ গেল আহিলের। নিশি দু হাতের তালুতে কেক নিয়ে তাতে একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে, কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে একাকার। আমি পারি না তো সবকিছু ঠিকঠাক করতে যাই একটা, হয়ে যায় আর একটা। আপনাকে সারপ্রাইজ দিতে গিয়েই তো এতটা হার্ট করে ফেললাম। আমি খুব সরি, প্লিজ আপনি আমার সাথে রাগ করবেন না, প্লিজ। বলতে বলতেই দুই চোখের গঙ্গা যমুনা বইয়ে দিলেন। আহিল পাশের টেবিল থেকে টিস্যু নিয়ে নিশির নাকখানা মুছে দিলেন। মেয়েটা একেবারে নাকে চোখে কান্না করে যাচ্ছে যেন। হ্যাপি বার্থডে। হেঁচকি তুলে তুলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দু হাতের ওপর রাখা কেকটা আহিলের দিকে বাড়িয়ে দিল। আহিল নিশির হাত থেকে কেকটা নিয়ে পাশে রেখে দিল আর মোমবাতি নিভিয়ে। তারপর নিশির গা ঘেঁষে বসে পড়ল।
আমরা আমাদের প্রিয়জনদের অনেক বেশি খুশি করতে গিয়ে তাদের খুব বাজেভাবে আঘাত করে ফেলি, সম্পর্কের সুতোটাকে রগড়িয়ে ফেলি। অথচ আয়োজনটা সম্পর্ককে আরো দৃঢ় করার, একে অপরের মস্তিষ্ককে জানানো যে যার জন্য এত আয়োজন সেই মানুষটা কতটা বিশেষ আমাদের জন্য। কিন্তু বিশ্বাস করো নিশু, আমার এত আড়ম্বরের কোনো প্রয়োজন নেই, সত্যি প্রয়োজন নেই। অন্তত আমার মানসিক ভোগান্তি তো নাই। আর হবে না, প্রমিস। চলো কেক কাটি। বলে নিশিকে কোলের উপর টেনে নিয়ে কপালের বাঁ পাশটায় চুমু খেল আহিল। তারপর দুজনে মিলে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। তোমার হাতে আঁচড়ে দাগ কিসের? আসলে আসলে পর কি সেটা বলো। আসলে কাল দুপুরে শপিং এ গিয়েছিলাম। কিন্তু আম্মু তো বললো তুমি বাবার কাছে গিয়েছো। না মানে আম্মুকে নিষেধ করেছিলাম যেন আপনাকে এ ব্যাপারে কিছুই না জানায়। শপিং করতে গিয়ে হাতে এই এতগুলো আঁচড় পড়লো কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ফেরার পথে ব্যাগ থেকে ফোন বের করেছিলাম, আপনি ফোন দিয়েছিলেন, তখনই ছিনতাইকারী হাত থেকে ফোন আর ব্যাগ নিয়ে যায়। পার্সটা হাতে পেঁচানো ছিল, তাই হাতাপায়ে আঁচড় পড়েছে। জনকে রেখে গিয়েছে কেন? তুমি ওকে কেন সাথে নাওনি? জিন ভাইকে নিলে আপনি তো সব জেনে যেতেন। এত বেশি বুঝতে বলেছে কি তোমাকে? হ্যাঁ, স্যালুন লাগিয়েছিলে, উল্টিয়েছেন আপনি। তোমাকে সত্যি সত্যি গিলে ফেলতে ইচ্ছে করছে। নিজে নিজে তো এত ধরনের, বুঝতে গেলে যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত। আরে কিছু হতো না। এরকম ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথা বললে না পিঠে একেবারে মানুষ করে ফেলবো বলে দিলাম কিন্তু। এইবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আপনি আমাকে এভাবে বকছেন কেন? দেখছেন কেটে কেটে আমার চেহারার কি হাল হয়েছে। আপনার একটু মায়া হয় না? কাট খোট্টা একেবারে। বিশেষ সাহিত্য করা শেষ হলে চলেন খেতে ম্যাডাম। যাবো এক শর্তে। কিসের শর্ত? খেতে যাও শিগগিরি, ফার্স্ট। শোনেন না। দেখো নিশু, ও মা, কি দেখবো? মারছে না। আমি তো শুধু আমাকে একটু বাগান বাড়িতে নিয়ে যাবার কথা বলতাম, শুধু শুধু ধমকাবে এই লোকটা। নিজের সাথে গজরাতে গজরাতে নিশি ধূপধাপ আওয়াজ করে রুম থেকে চলে গেল। আহিল এবার আওয়াজ করেই হেসে দিল। এই মেয়ের কখন যে কি আজও বোঝা গেল না। ঘুম ভেঙে গেল নিশির ঠান্ডা বাতাসে। গায়ে ভারী ব্ল্যাঙ্কেট থাকা সত্ত্বেও বেরিয়ে থাকা মুখটা যেন ঠান্ডায় সেদিয়ে যাচ্ছে। চোখ খুলে পিট পিট করে তাকাচ্ছে, কিন্তু চারপাশের কোনো কিছু সে চিনতে পারছে না। আর যাই হোক, এটা যে তাদের রুম না সেটা নিশ্চিত। খাটে উঠে বসতেই চোখ ছানা বড়া হয়ে গেছে নিশির। খাট থেকে কিছুটা দূরে বা পাশের দিকে সম্ভবত, হ্যাঁ বা পাশে ওটা। এদিকের পুরোটা দেওয়ালি খোলা, আর বাইরের ঝাপসা নীল আকাশ। কুয়াশা পড়েছে, নদীর মতো দেখা যাচ্ছে। আশেপাশে গাছগাছালি তো সবকিছুতে একেবারে পাহাড়ের সমুদ্রের মতন লাগছে। সবকিছু দেখতে দেখতে নিশি যখন মুগ্ধ, তখন তাকে আচমকা হিমশীতল বাতাস ছুঁয়ে দিল খুব আদরে। বাতাসের সংস্পর্শে আসতেই বিদ্যুৎ গতিতে তার নিউরনে খেলে গেল এখানে আসার কথাটা। হ্যাঁ ঠিকই তো, এখানে এলো কি করে সে? আর উনি আহিল। শুভ সকাল মাই লেডি। বিস্ফোরিত চোখে তাকালো নিশি পেছনে। আহিল সেটা নিশ্চিত হতেই হাফ ছাড়লো যেন। তারপর বিছানা ছেড়ে হন্তদন্ত হয়ে আহিলের কাছে ছুটে গেল। নিশু ধীরে, এখনই তো পায়ে প্যাচ লাগিয়ে পড়ে যেতে। আমি নিয়ে এসেছি। কখন? তুমি ঘুমিয়েছিলে জান। নিশিকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে, আমি আপনাকে রাতে লং ড্রাইভের কথা বলেছিলাম, ঘুম ড্রাইভের কথা না। আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? ওয়াই? তোমার লং ড্রাইভ যেই কথা, ঘুম ড্রাইভ একই কথা। রাত জাগতে পারো তুমি, পড়ে পড়ে ঘুমানো ইশার। তোমার এই ঘুমের জন্য আমাদের কত বিশেষ মুহূর্ত স্পয়েলড হয়েছে তার কি কোনো ধারণা আছে? আমি কি করব? আপনি এমন ভাবে আদর করেন আমার একেবারে ঘুম পেয়ে যায়। না, তুমি কি করবে? তুমি তো কিছুই করো না, যা করার তো আমিই করি। বলে নিশিকে চোখ মারলো আহিল। রাগে লজ্জায় আহিলের বুকে দুটো কিল বসিয়ে সেখানেই মুখ গুজে রইল নিশি। কি ঘুম হয়নি এখনো? জানি না। ফ্রেশ হয়ে আসো, ব্রেকফাস্ট করবো, খুব জোর খিদে পেয়েছে। আহিলের মুখে এই কথা শুনে আর দুদণ্ড দেরি করলো না নিশি। ঝটপট রেডি হয়ে নিচে নামতে স্পষ্ট হলো যে তার বাগান বাড়িতে এসেছে। তবে রুমের ডেকোরেশনটা কি চেঞ্জ হয়েছে? আহিলকে জিজ্ঞেস করতেই জানা গেল এপাশের দেওয়ালটা আগে থেকেই এমন করে ডেকোরেট করা, সবসময় পর্দা ঢাকা থাকে। সকালের ব্রেকফাস্ট ও পিঠা আর পায়েস খেয়ে নিশি একেবারে টইটুম্বুর হয়ে আছে। আহিল মিষ্টি জিনিসের প্রবলেম হয়, দ্বিধায় সে দুধ আর কমপ্লেক্স দিয়ে নাস্তা সেরে নিল। সারাদিন দুজনে মিলে সারা বাড়ির এখানে সেখানে ঘুরছে। বাড়িটার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে নিঃসন্দেহে 2 দিন লাগবে প্রায়। নিশি সবকিছু দেখছে আর ঘুরে ঘুরে দেখছে।
আর আহিলকে এটা সেটা জিজ্ঞেস করছে। নিশি বেশি হাঁটাহাঁটি করা হচ্ছে বলে মাঝে মাঝে নিশিকে কোলে নিয়ে হাঁটছে। এই ছেলেটাকে যতই দেখে ততই অবাক হয় সে। এতটা স্বার্থহীন ভালোবাসে কি কেউ কাউকে আসলেই বাসতে পারে? ও হ্যালো ম্যাডাম, নতুন করে প্রেমে পড়ে গেলেন নাকি?